ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, জন্মদিন পালনের অনুষ্ঠান মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজপাড়া সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার জন্য একত্রিত হন বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা, কিন্তু সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ তুলেছে বিজেপির অভিযোগ, তারা সেখান থেকে চলে যেতেই তৃণমূলের কিছু কর্মীরা এসে বিজেপির সাজানো মঞ্চ ভেঙে দেয় এবং দলীয় পতাকা ফেলে দেয়। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীকন্দরের জেরেই এমন ঘটনা ঘটেছে। তৃণমূল নেতৃত্বদের দাবি, বিজেপির অন্য গোষ্ঠী এই ভাঙচুর চালায়। একেবারে মিথ্যা কথা। ওরা হালে পানি পাচ্ছে না, পায়ের তলায় মাটি পাচ্ছে না, নিজেরা গন্ডগোল করতেছে। এখন দুইজন নেতা, একজন আরেকজনের সাথে দাওমার সম্পর্ক, সবসময় লড়াই চলতে দুইজনের, এদেরই নিজেদের মধ্য থেকে এটা ভাঙছে। তবে এরকম করে যে দিনহাটার শান্তি নষ্ট করার চেষ্টা করছে নিজেরা দলাদলি করে, যেখানে মানুষ জনসমর্থন নাই ওদের, সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য, দিনহাটায় আমরা অশান্তি হতে দেবো না। দিনহাটার মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে, সেটাই আমরা সেটার জন্য লড়াই করব, দিনহাটার মানুষের পাশে থাকবো। জনমত সম্পূর্ণটাই বিপক্ষে বিজেপি। সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে ভোটের ফলাফল সেটাই দেখা গেছে। আজকের দিনে বিজেপি আবার নতুন করে অশান্তি সৃষ্টি করে, ধর্মের নামে অশান্তি সৃষ্টি করে আবার মাটি পাওয়ার চেষ্টা করছে। আমরা এটা কোনো মতেই হতে দেবো না। বাংলা ভাগের চক্রান্ত, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, দিনহাটাকে অশান্ত করার চক্রান্তকে আমরা তৃণমূল কংগ্রেস ঢুকবো। সাধারণ মানুষ আমাদের পাশে। তার উত্তর দেওয়া প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস কারোর টিম ভাঙতে যায়নি। আমরা জানি দিনহাটা শহরে বিজেপি কয়েকটা গোষ্ঠী আছে, এই দুটো গোষ্ঠী কোন্দলিত সুফল। আর তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর শুধু না, সারা বাংলাতে কোথাও বিভাজন রাজনীতি করতে দেবে না। সাম্প্রদায়িক সৃষ্টি এবং ধর্মীয় সুশ্রী যে বিভাজনের রাজনীতি চলছে বিজেপি দ্বারা, সেটা বাংলায় তৃণমূল কংগ্রেস হতে দেবে না। এর জন্য যা করতে লাগে তা তৃণমূল কংগ্রেস করবে। অন্যদিকে এই ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিধায়ককেই দায়ী করেন বিজেপির নেতৃত্ব জয়দীপ ঘোষ। তিনি জানান, এমন ঘটনা ঘটতে থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 121তম জন্মদিবস, সেই অনুষ্ঠানকে আমরা মনে করি প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর বাড়িতে, ঘরে ঘরে সেই উৎসব উদযাপন করা উচিত। তারই কর্মসূচি হিসেবে আমরা 1 নম্বর ওয়ার্ডের আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মোৎসব আমাদের দলীয় নেতা, বর্ষিয়ান নেতা সম্মানীয় শ্রী মদনমোহন গোস্বামীর বাড়ির সামনে ছোট্ট আকারে প্যান্ডেল করে আমরা সেই অনুষ্ঠানকে উদযাপন করছিলাম। এই মুহূর্তে উদয়ন গুহর সমর্থক কিছু মুসলিম ছেলেপেলে, যারা রাজু, মজি, এছাড়াও আরও কিছু তৃণমূলের দুষ্কৃতিকারী আনন্দ বর্মন, রামনারায়ণ সরকার, জয় দেব, লিটন মণ্ডল সহ এই রকম প্রায় 20-25 জন ছেলে অতর্কিতভাবে আসেন, আমাদের শ্রদ্ধেয় নেতাকে ধাক্কাধাক্কি করেন, তাকে ফেলে দেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিকে মাটিতে ফেলে ভেঙে তারা সমস্ত প্যান্ডেল ঘুরিয়ে দিয়ে যায়। বর্তমান দিনহাটার অন্যতম বিজেপি নেতৃত্ব অজয় রায় জানান, এরকম ঘটনা তৃণমূল যদি ঘটে তাহলে এর পাল্টা প্রতিক্রিয়াও হবে। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদজি বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের বাঙালির গর্ব তথা আমাদের ভারতবর্ষের গর্ব। তার আগে জন্মদিন, সেই জন্মদিনে যে কেউ তাকে শ্রদ্ধা জানাতেই পারে, ভারতবর্ষের প্রতিটি নাগরিক জানাতে পারে। তা আজকে আমাদের একজন গোস্বামী নেতৃত্ব, মদন গোস্বামী, তার বাড়িতে তিনি নিজের উদ্যোগে একটি সেখানে শ্রদ্ধা জানাবার জন্য তিনি একটি ব্যবস্থা রেখেছিলেন। সেখানে হয়তো একটি কাপড় টাঙানো হয়েছিল, একটি সেখানে শ্যামাপ্রসাদজি সেখানে প্রতিকৃতি সেখানে ছিল। তিনি যখন তৈরি করে সেখানে সম্পূর্ণ ব্যবস্থা করে এবং এলাকার যারা কর্মীরা ছিল তাদেরকে নিয়ে যখন সেই
সম্পূর্ণ মঞ্চ তৈরি করি এবং তিনি ঘরে যান এবং কর্মীরা সেখানে চলে যান। তা আমরা পরবর্তীতে এসে সেখানে অনুষ্ঠানটি করবো। সেখানে আমরাও আমন্ত্রিত ছিল। যেই সময়টা ওই সময়টা ফাঁকা হয়ে যায়, কেউ থাকে না, সেই সময় শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, এখন তো দলের তো আর কর্মী বলতে কিছু নেই, কিছু হারমাত আর উন্মাদ। কারণ দলের তৃণমূল দলকে কেউ সাধারণ মানুষ সমর্থন করে না বর্তমানে যা পরিস্থিতি পশ্চিমবাংলায়। যে সমস্ত চলছে, টেট কেলেঙ্কারি থেকে শুরু করে কাটমাই থেকে শুরু করে রাজ্যের যা পরিস্থিতি, বেকারদের যে জ্বালা, তৃণমূল কংগ্রেস কেউ পছন্দ করে না, কেউ সমর্থন করে না। তা আমরা দেখতে পেলাম যখন ওই হামাত আর উন্মাদ কিছু এসে ওখানে ভাঙচুর করে চলে যায়, কাপড় ঠাপড় ছিঁড়ে চলে যায় তো যে মুহূর্তে আমাদের কর্মীরা ওখানে চলে আসে, তারা সেখানে প্রদান করে। পরবর্তীতে আমরা সেখানে যাই, আমার যেহেতু আমন্ত্রণ ছিল, আমরা যাওয়ার পর সেখানে আমাদের যে যথাযথ যে অনুষ্ঠান আমরা সেটা পালন করি। আমার খালি ওই ধর্মার উন্নতির উদ্দেশ্যে একটি বার্তা থাকবে, নিউটনের তৃতীয় সূত্র মনে রাখতে হবে। তো সময় আসলে এই যে অবমাননা, এই যে দ্বন্দ্ব দাম্ভিকতা, এই যে তাদের হামাতগিরি, সময় আসলে আমরা কড়ায় গন্ডায় হিসাব আমরা বুঝে নেব। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ কোলাঘাটের ছাই খাদান, বিক্ষোভ শ্রমিকদের। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের জেরে বন্ধ কোলাঘাটের ছাই খাদান। শাসক দলের কোন্দলের জেরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর ছাই খাদান বন্ধ। শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোলাঘাট থানায় বিক্ষোভ শ্রমিকদের। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। মূলত গত দুদিন আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে কার্যকরী সভাপতি হন টুটুল মল্লিক। আগের যে কমিটি ছিল, সেই কমিটির বিরুদ্ধে জোর করে শ্রমিক ও কন্ট্রাক্টরদের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগ ওঠে আগের কমিটি পূর্ব পাঁশকুড়া বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর নেতৃত্বে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ছাই খাদান থেকে তোলাবাজি রুখতে একসময় ছাই খাদানে পুলিশ মোতায়েন করতে হয় ও পুলিশের তরফে কাউকে তোলাবাজি না দেওয়ার জন্য মাইকিংও করা হয়। বেশিরভাগ শ্রমিকদের অভিযোগ যে এদিন সকালে ছাই খাদানে কাজে যোগ দিতে গেলে তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। তাই তারা বাধ্য হয়ে কোলাঘাট থানায় অভিযোগ জানাতে থানার সামনে বিক্ষোভ দেখান। কাজে বাধাপ্রাপ্ত শ্রমিকদের অভিযোগ তাদের কাজে বাধা দেওয়া হয়েছে ও তাদের প্রাপ্য মজুরি তারা বিধায়ক বিপ্লব রায়চৌধুরী নির্ধারিত করে দেওয়ার নিয়ম অনুযায়ী চলবে ও নির্ধারিত অফিস থেকেই টাকা নেবে। সমস্যা আমাদের দাবি, ন্যায্য যে ওয়ার্কাররা যে পরিশ্রম করে যে খাটনি করছে, আমাদের দাবি যে কোম্পানির হাতে পয়সা যাক, কোম্পানি সমস্ত ওয়ার্কারকে যে ভাগ করে আমাদের দোক, এটাই এতে আমাদের সন্তুষ্ট। আমরা চাই না উনি একটা ব্যক্তির কাছে যে পয়সাটা হাতে যাক, সে ব্যক্তি আমাদের কন্ট্রাক্টরের মতো হয়ে প্রত্যেকটা ওয়ার্কারকে এইভাবে দিবে, আমরা এটা আমাদের রাখছি। আমার এটাই বক্তব্য। অন্যদিকে টুটুল মল্লিক বলেন, আগের কমিটি দুর্নীতিতে ভর্তি শ্রমিকদের ন্যায্য দাবি তারা সরাসরি নিজেরা হাতে পাক। শ্রমিকরা কেন কারো অফিস থেকে কম টাকা নেবে? মাঝখান থেকে কেউ কোনো শ্রমিকদের খাটনির টাকা থেকে কমিশন খাবে? তবে টুটুল মল্লিক বলেন, ছাই খাদান চালু আছে, তবে কিছু ডালাগাড়ি বন্ধ রয়েছে। সমস্যা মানে খাদান বন্ধ নেই, ডালাবাড়ি যে লোড হয় তাতে যে লেবাররা কাজ করতে যায়, সেই লেবাররা আজকে এখন বন্ধ রেখেছে। তার কারণ হচ্ছে গতকাল আমি খাদানে আসি, আমাকে দল দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার পর আমি বলি যে খাদান নিয়ে যেহেতু এত একটা ডিস্টার্ব ছিল, পুলিশ ঘোষণা করছিল, করাপশান ছিল, তারপর কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তো জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি দুজনে মিলিত হয়ে খাদানটাকে স্বচ্ছভাবে চালানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। আমি আছি, আমি এক কথা বলি যে লেবারদের নাম করে কোনো টাকা চুরি করা যাবে না, কোনো টাকা লুট করা যাবে না। লেবারদের টাকা কোম্পানি, লেবারদের অ্যাসপন্ড যিনি কাটেন আর কি, যে কোম্পানি, তিনি লেবারদের টাকা তোলেন। আমি অ্যাসপন্ডের কোম্পানিকে বলেছি যে আপনি আপনার যে টাকাটা তোলেন লেবারদের জন্য, সেই টাকা প্রত্যেকটা লেবারকে ডিভাইডেশন করে ভাগ করে দেবেন। লেবারের টাকা কোনো একজন ব্যক্তিকে দেবেন না, সে লেবারকে কম দিয়ে বাকি টাকা সে আত্মসাৎ করতো এতদিন, এবং আত্মসাৎ করে সে টাকাটা কাকে দিত, কি করতো, সেটা কে করতো? সর্বেশ্বর সামন্ত উনি করতেন। এবং উনি লেবার নন, উনি কোনো গাড়ি খালি করতে যাননি, উনি অফিসে বসে অফিসারের মতো প্রত্যেকটা লেবারকে থ্রেট করে গরম দেখায়। লেবাররা ভয়ে ওর ভয়ে জর্জরিত থাকতো। এবং আজও আমি আসার আগে লেবারদেরকে ভয় দেখিয়ে জোরজবস্তি নিয়ে গেছে ওখানে থানাতে। আমার বক্তব্য হচ্ছে লেবারের টাকা লেবার পাবে, চুরি খাদানে বন্ধ হবে, এটাই মেন উদ্দেশ্য। এর জন্য সর্বেশ্বরের কেন এত গায়ে লাগছে, আমার প্রশ্ন এটাই। এবং সর্বেশ্বরকে কে মদত করছে?
যাতে আমাদের দলের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়। এই এখানে যারা লেবার আছে দেখুন, না আজকে কোন খাদানটা বন্ধ? খাদান কোনো বন্ধ নেই, খাদান চলছে। আচ্ছা। ডালাবাড়ির যে সমস্ত লেবাররা কাজ করে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। যেহেতু আমি বলেছি লেবারের পয়সা লেবারদেরকে ডাইরেক্ট দেওয়া হবে, কোনো একটা ব্যক্তিকে দেওয়া হবে না, এটা ওনার গায়ে লেগেছে। ইনি এতদিন করাপশন করতেন, আত্মসাৎ করে রাখতেন টাকা। আমরা বিধায়ক কার্যালয় অফিস থেকে নিত্যদিনের মতো আজকেও কাজে এসেছি সকালবেলা। তারপর কাজে এসে দেখছি সুবর্ণ নামে একটি ছেলে প্রথমে সমস্ত শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে, বলছে তোমাদের পেমেন্ট এখানে হবে, সাপ্লাই অফিস হবে, বিভিন্ন জায়গায় হবে, এরকম করে বিভ্রান্ত তৈরি করছে। তারপর যখন গাড়ি লোড হয়ে আসছে দেখছি সমস্ত লোডিং গাড়িকে বন্ধ করে দিয়েছে, কোনো শ্রমিক তুলতে বাধা সৃষ্টি করছে। সেই জন্য আমরা থানায় এসেছি যাতে আমাদের কাজটা সুষ্ঠুভাবে হয়। কাজে আমরা থানায় এসেছি এবং সুবর্ণ নামে যে ছেলেটি আজকে আমাদের শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছে, বিগত দিনে উনি এতে চালিয়েছিল। সেই সময় ওনার কিছু বেনিয়ম আমাদের আছে, সেই জন্য আমরা বেনিয়ম পয়সার ব্যাপারে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কিছু পয়সা নিয়ে চলে গেছে। সেই বেনিয়মের জন্য আমরা ওকে মেনে নিতে পারছি না। সমস্ত শ্রমিক, কত শ্রমিক কাজ বন্ধ? আজকে সমস্ত শ্রমিক এবং ড্রাইভার আমরা প্রায় 250 জনের মতো এসেছি। এখন কি আজকে বন্ধ? হ্যাঁ, এখন সম্পূর্ণ এখন বন্ধ। আমরা 250 জনের মতো এসেছি। থানায় কেন হচ্ছে? থানায় আসছি যাতে বড়বাবু, মানে থানায় তো আসে মানুষ শেষ দেওয়ালে পিঠ থেকে গেলে, আমরা আসছি যাতে সুষ্ঠুভাবে আমরা সমস্ত শ্রমিক কাজে যেতে পারি, ঘরে দুমুঠো অন্ন তুলে। কি নাম? অ্যাসিড পোকার উপদ্রবে আতঙ্কিত উত্তরবঙ্গবাসী, সাবধানে থাকুন আপনিও। করোনা, ডেঙ্গি, স্ক্রাব টাইফাসের থাবার মাঝেই নতুন আতঙ্কে জর্জরিত বাঙালি। এবার আবার এক নতুন পোকার আক্রমণে দিশেহারা উত্তরবঙ্গবাসী। গত 2 সপ্তাহ ধরে চলছে এই অ্যাসিড পোকার উপদ্রব। এই পোকার কামড়ে ইতিমধ্যে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহু মানুষ অসুস্থ। তবে কি এই অ্যাসিড পোকা, কোথা থেকেই বা এর উৎপত্তি? জানা গেছে এই বিষাক্ত পোকার নাম রোভ বিটেল, তবে এটি অ্যাসিড পোকা নামেই পরিচিত, কিংবা ফেম বা ব্যথার রাজা বলা হয় একে। দেখতে প্রায় 7 থেকে 10 মিলিমিটার লম্বা এবং কালো ও কমলা রঙের হয় এই পোকা। সেই বিষাক্ত পোকার শরীরে পিডেরিন নামক এক প্রকার বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থাকে, যা মানুষের ত্বক ও কোষের মারাত্মক ক্ষতি করে। এই পোকার কামড়ে শরীরের যেই অংশে ক্ষত সৃষ্টি হবে, সেই অংশটি উন্মুক্ত অংশের সংস্পর্শে এলে সেখানেও একই রকম ক্ষত সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পোকাটি কামড়ালে ক্ষতস্থানটি জ্বালা পোড়া ও ব্যথা করবে, সাথে জ্বর, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে। পোকাটি এতটাই ক্ষতিকারক যে এর সংস্পর্শে যদি কারোর চোখ ক্ষত হয় তবে সেই ব্যক্তি দৃষ্টিশক্তিও হারাতে পারেন। পোকাটি মূলত বর্ষাকালে দেখা যায়। এটি জলাশয় বা স্যাঁতসেঁতে এলাকা, ধান ক্ষেত, ঘাস, ঝরা পাতা জমে থাকা এলাকা, ডাস্টবিন, জঙ্গলে বেশি দেখা যায়। পোকাটি ঘরের আলোয় আকৃষ্ট হয়। সন্ধ্যার পর মূলত এই পোকাটিকে দেখা যায়। রাতে সমস্ত আলো নিভিয়ে দিয়ে মোবাইলে কাজ করলে ডিসপ্লের আলোতে মানুষের সংস্পর্শে চলে আসে এই পোকা। বিশেষজ্ঞরা দাবি করেছেন বাড়ির আশপাশ ও জলাধারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। সেই সঙ্গে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ির সব জানলা দরজা বন্ধ করে দেওয়া দরকার। প্রয়োজন বুঝে ঘরের সাদা আলোর পরিবর্তে হলুদ আলোর বাতি ব্যবহার করুন। পাশাপাশি পোকার আক্রমণ ঠেকাতে ঘরের আলো নিভিয়ে বাইরের আলো জ্বালিয়ে রাখুন এবং ঘুমানোর সময় লাইট বন্ধ করে রাখুন। অবশ্যই রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, বিছানার চাদর, বালিশ, তোষক পরিষ্কার রাখার উপরে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে এক ধরনের পোকা দেখা গিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের গাফিলতির অভিযোগ তুলেছে পড়ুয়ারা। শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নয়, কোচবিহারের মেখলিগঞ্জ ও শিলিগুড়ির বিভিন্ন এলাকা ও দার্জিলিং, কার্শিয়াংয়ে অ্যাসিড পোকার আক্রমণ ক্রমাগত বাড়ছে। এই পোকার শরীরে ক্ষয়কারী এক পদার্থ থাকে, যা মানব দেহের সংস্পর্শে এলে গভীর ক্ষত ও ঘায়ের সৃষ্টি হয়। শিলিগুড়ি, পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে কয়েকদিন ধরে অ্যাসিড পোকার আক্রমণ বেড়ে গিয়েছে। সরকারি খেলার মাঠ দখল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে নির্মাণে আপত্তি জানিয়ে সরব বিজেপি। আগামী 12 জুলাই জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানকে সভাস্থল হিসেবে নির্বাচন করা হয়েছে। ধূপগুড়ির একমাত্র সরকারি খেলার মাঠ দখল করে ইতিমধ্যেই তৈরি হচ্ছে বিরাট মঞ্চ, আর তাতে আপত্তি জানিয়ে সরব হয়েছেন ক্রীড়াপ্রেমী মানুষেরা, খেলোয়াড় ও ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ সহ বিজেপি নেতারা।
খেলার মাঠ দখল করে রাজনৈতিক সভা বন্ধের দাবিতে এদিন ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির পক্ষ থেকে ধূপগুড়িতে প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের এই মিছিলটি বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ধূপগুড়ি শহর পরিক্রমা করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক বিষ্ণুপদ রায়, ধূপগুড়ি পৌরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায়, বিজেপি নেতা চন্দন দত্ত, কমলেশ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিষয়ে বিধায়ক বিষ্ণুপদ রায় বলেন, পুরসভার বোর্ড মিটিংয়ে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই মাঠে কোনো উৎসব অনুষ্ঠান হবে না। এতদিন সেই নিয়মই মানা হচ্ছিল, কিন্তু তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার জন্য এই মাঠকেই বেছে নিয়েছে তৃণমূল। এই খেলার মাঠে সমস্ত রকম রাজনৈতিক সভা বন্ধ করা উচিত। ফুটবল মাঠ একটা ঐতিহ্যবাহী মাঠ, যে মাঠ পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া আছে তাই আমরা রাজনৈতিকভাবে কাউকে আমরা পারমিশন দিব না। আমরা সেখানে ক্রীড়াপ্রেমী যুবতীরা প্রতিনিয়ত ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে। মানে ক্ষমতায় থাকার সুবাদে আজকে সেখানে তৃণমূল কংগ্রেসের সেখানে সভা হবে, সেই সভায় প্যান্ডাল তৈরি করতে গেলে যা হয় একটা মাঠের সেই পরিণতি হয়ে গেছে। তাদের সচেতন নাগরিক ক্রীড়াপ্রেমীদের সাথে মাঠ রক্ষা করার নৈতিক দায়িত্ব আমরা মনে করি। এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বোঝাই হিসাবে আমার একটা নৈতিক দায়িত্ববোধ জনগণকে সচেতন করা। আমি আশা করি সচেতন নাগরিক এর জবাব সময় মতো আমাদের দাবি যে সেখানে যেন কোনো সভা তৃণমূলই নয়, কোনো রাজনৈতিক দলের সবাই যেন সেখানে না হয়, যেটা সরকার ঐতিহ্য। এটাই আমাদের দাবি এবং আমরা চাচ্ছি যে অবিলম্বে পৌরসভা যদি সিদ্ধান্ত নেয় অন্যত্র কোথাও হতেই পারে, কিন্তু যেন আমাদের এই ধূপগুড়ি ঐতিহ্যবাহী মাঠে আমাদের আর কোনো রকম কোনো রাজনৈতিক দলের সভা না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, খবরিয়া 24। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য এলাকায়। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে। যদিও তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন এমনটাই দাবি করেছেন তৃণমূলের বুথ সভাপতি। ঘটনাটি ঘটেছে গাজলের দেউতলা গ্রাম পঞ্চায়েতের গোবরাকুড়ি এলাকায়। এই ঘটনাকে শুধুমাত্র পারিবারিক বিবাদ বলে উল্লেখ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, শুধুমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় রং লাগানো হচ্ছে বলে তার দাবি। এই পুরো ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, বাড়িতে চালা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত উভয় পক্ষের 10 জন, যাদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা। দুই পক্ষের 5 জনের মাথা ফেটেছে। গাজল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর উভয় পক্ষের লিখিত অভিযোগ দায়ের করেছে গাজল থানায়। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন আইরিন খাতুন সহ তার পরিবার। তার মাথায় হাতে গুরুতর চোট লেগেছে। এছাড়াও তার পরিবারে আক্রান্ত হয়েছে আহিদুর রহমান, রাজ্জাক হোসেন, শফিকুল ইসলাম, মাসিকুল আনোয়ার, সালমান সরকার। আইরিন খাতুনের পরিবারের অভিযোগ, তার পার্শ্ববর্তী আবুল কালাম হাসানুজ্জামান ও মুন্না জিসান আলী তাদের জায়গায় ঘরের চাল তুলছিল। সেই সময় আইরিন খাতুনের পরিবার তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেয় তারা। এরপর আইরিন খাতুনের স্বামীর উপর চড়াও হয় আবুল কালাম হাসানুজ্জামানের পরিবার। এই ঘটনা দেখতে পেয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরা সেই বিবাদ থামাতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের জায়গা নিয়ে সমস্যা ছিল, আমরা জায়গা নিয়ে বারণ করতে গিয়েছিলাম। রাত্রের মধ্যে শুনছে ওরা পাড়াচ্ছে। কি আপনাদের জায়গা? হ্যাঁ। কি হয়েছিল আপনাদের জায়গায়? আমাদের জায়গায় ওরা মানে দখল করছিল। কারা? দখল আমার নেক্সট পার্টি, যারা আমার প্রতিবেশী। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে মুন্না জিসান আলী, আবুল কালাম হাসানুজ্জামান, তবারক হোসেন। হ্যাঁ, তারপরে বলুন। তাকে বারণ করতে গিয়ে আমরা যখন বারণ করছিলাম তখন আমাদেরকে বলছি কি আমরা সহিংসা ছাড়বো, এটা তোমরা বারণ করতে পারবে না। আমি বললাম কেন ছাড়বে, আমাদের জায়গা যেহেতু। বলছে না আমরা ছাড়বো না, যেহেতু ওরা কিছু তাহলে করেন। আমি কেন করবো না, যেহেতু বারণ করছি তো আপনারা থামে যান। না থামবো না, যদি না থামো আমরা বলি থামে যাও, বলে এখন যদি বেশি কথা বলো তো তোমাদেরকে আমরা মেরে লাশ ফেলে দেবো। আমি যে কীভাবে মারবে, মারও এখানে আছে। এইভাবে বলতে গিয়ে ওরা আসে, হট করে একটা লাঠি চার্জ করে দেয় আমাদেরকে। কজন মিলে? প্রায় 3 জন মিলে। কি কি দিয়ে মেরেছে? রড দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, বাস দিয়ে মেরেছে, এবং আমার ওয়াইফ বলতে গিয়ে আমরা ওয়াইফকে মানে আক্রমণ করি। আপনাদের কজনকে মেরেছে? আমাদেরকে 60 জনকে মেরেছে। তারপরে আমার ওয়াইফের মাথায় লেগেছে, হাতে লেগেছে, হাতটা ফের হয়ে গেছে। হাতটা মানে বলা যাবে না কি আমি ভেঙে মানে হয়ে গেছে, বলা যাবে না। কাকার মাথায় লেগেছে, আমার দ্বিতীয় কাকার মাথা ফেটে গেছে। তাদের মাথায় 2টো শিলা টাকার নাকার লাগানো হয়েছে। আর এবার আমার ওয়াইফ যখন বলতে গিয়ে আরও ওদের উপর চাপ, প্রায় পুরো ফ্যামিলিটা ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে আমার ওয়াইফের। কেউ চুল ধরে টানছে, কেউ লাঠি দিয়ে চাপ করছে।
তারপর কাকা গিয়েছে, কাকা কোথা থেকে কাকাকেও মার দিয়েছে। এভাবে মারধর করে আমাদেরকে অনেকজনকে আক্রমণ করেছে, মানে আহত করে। এবারে আমাদের কোথাকার ঘটনা এটা? এটা গ্রাম হচ্ছে গবরাকুড়ি, পোস্ট দেওতলা, থানা গাজল, জেলা মালদা। আচ্ছা, আপনাদের টোটাল কতজনকে মেরেছে? আমাদেরকে টোটাল 6 জনকে। আপনার নাম? ওই তো বুথ সভাপতি ছিল, কি নাম? আজিজুর রহমান। আচ্ছা, ও তৃণমূলের বুথ সভাপতি? হ্যাঁ। কোন বুথের? থালিপুকুর বুথের। থালিপুকুর। তারপর ওখানে আমার ভাই ভাতিজারা ওই সাইডে ওদের ওখানে থেকে কুদ্দাকুদ্দি করছে। তা আমি তো বাড়িতে ছিলাম না, আমাকে ফোন করলো। আমি বাড়িতে দেওতলা থেকে বাড়ি গেলাম। তো বাড়ি গিয়ে আমি যে বলছি যে আমরা তো তৈরি করছি, যদি বেশি হয়ে থাকে তোমরা সকালে সুতাটা না, দুদিকে মানে খুঁটি গাড়া আছে, আমরা বাড়িয়ে থাকলে আমরা কেটে নেবো। তারপরে তো বলছে লাথিয়ে ভেঙে দেবো। তো আমি যে লাথিয়ে ভাঙবো, কিরম ভাঙতে ওরা শুরু করে দেবে। কারা? ওই যে আমার ভাইরা ভাতিজারা। কজন মিলে? ওরা আছে 4 জন 5 জন হবে। ওখানে কি বুথ সভাপতি ছিল? হ্যাঁ, একবার স্বয়ং আছে, আরো মানে বুথের কমিটির লোক আছে। আচ্ছা, তারপরে না থামিয়ে মানে ছুটানোর নাম করে আমার ছেলে দুটাকে মারছে। তখন আমি কিন্তু বাধা দিতে গেছি। বাধা দিয়ে যেত, আমাকে তো লাঠি দিয়ে দুটাই হাত খাম করে দিল। কজন মিলে মেরেছে ওরা? ওরা আছে 16-17 জন। আপনাদের কজনকে মেরেছে? আমাদের তো এতে 4 জনই। আমি তো অসুস্থ লোক, ছেলে দুটাই। আচ্ছা, কি দিয়ে মেরেছে? কারো হাতে রড আছে, কারো হাতে বাঁশ আছে, কারো হাতে আরো খড়ির লাঠি আছে। থানায় অভিযোগ জানাবেন? অন্যদিকে আবুল কালাম হাসানুজ্জামানের পরিবারের অভিযোগ, তাদের পরিবারের আক্রান্ত হয়েছেন 4 জন, যার মধ্যে রয়েছে আবুল কালাম হাসানুজ্জামান, তোবারক হোসেন, মুন্না জিসান আলী, রূপালী খাতুন। তাদের অভিযোগ, পারিবারিক একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। এরপরই তাদের পরিবারের 4 জনকে বেধড়ক মারধর করে আইরিন খাতুনের পরিবার। এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। আবুল কালাম হাসানের জামানের পরিবার অভিযোগ, দাউতলা গ্রাম পঞ্চায়েত থালিপুকুর তৃণমূল বুথ সভাপতি আজিজুর রহমান ও তার দলবল ওই পরিবারের সাথে এসে কাজ বন্ধ করতে বলে বাড়ির একটি গোয়ালঘর ভাঙচুর করে। তৃণমূল নেতার উপস্থিতিতেই এই ঝামেলা বাঁধে এবং তৃণমূল নেতারাই তাদেরকে মারধর করে। তারাও দীর্ঘদিন ধরে তৃণমূল করে। ঘটনা ঘটেছে দেওতলা অঞ্চল গবরাকুড়ি গ্রামে। মানে আমাদের একটা পার্টিগত জায়গা, শরিকদারি জায়গা মানে ভাগ করাকরি হয়েছিল, পার্টি থেকে বসে মীমাংসা হয়েছে। তো ওরা একটা টাইম দিল যে তোমরা জায়গা একটা তৈরি করো, তৈরি করার পরে এই জায়গাটা তোমাদের ছেড়ে দিতে হবে। তো ঠিক আছে, আমরা একটা জায়গা তৈরি করলাম। এবার আমরা আমাদের যে পার্টি থেকে যেটুকুনি জায়গা আমাদের দাঁড় হয়েছে, সকালে আমরা পার্টির লোক আজিজুর রহমান তাকেও ডেকে দেখালাম যে দেখো এই যে সুতা টেনে আমরা কাজ করছি। করার পরেও তো বললো যে ঠিক আছে, তোমরা তোমাদের এরিয়ার মধ্যে কাজ করো, বাইরে করতে যেও না। আমি ঠিক আছে, আমরা বাইরে করব না। এবার ওকে দেখিয়ে কাজ করার পর আজকে যখন আমরা টিন চাপাই, তো অন্য মানে আমার কাকারা এসে বলছে তোমরা বাড়িয়ে দিয়েছো। তো আমি একটা কথা বললাম যে ওকে তো আমরা দেখিয়েছি, এবার যদি বেড়ে থাকে তোমরা সকালে সুতা টেনে আবার দেখে নিবা, দেখে নিয়ে যদি মনে হয় বাড়তি তাহলে আমরা টেনে নিব। এই নিয়ে তর্কাতর্কি করতে বলছে যে সব লাথিয়ে ভেঙে দেবো। আমি বলো ক্ষমতা থাকলে লাথিয়ে ভাঙো। ও তখন কিন্তু আমার গোয়াল ঘর, গরু রাখি, এখন বর্ষার দিন গরু রাখার জায়গা লাথিয়ে বুঝিয়ে সব ভাঙতে শুরু করেছে। ওই সব নেতা টেতা মিলে আর কাকারা মিলে এই করে আমাদের নেতা, এই যে আমাদের যে টিএমসির বুথ সভাপতি সবাই এরা মিলে, আচ্ছা সবাই মিলে মানে ভাঙতে ধরেছে। আপনাদের বাড়ি না, এই যে আমার একটা গরু গোয়াল ঘর। আপনাদেরই গোয়াল ঘর? হ্যাঁ, আমাদেরই গোয়াল ঘর। ওখানে তৃণমূল নেতারাও ছিল? হ্যাঁ, ওরাই তো সবাই মিলে মেরেছে আমাদের। তৃণমূল নেতারা? আমরা কথা বলতে এমনি তর্কাতর্কি। কি নাম তৃণমূল নেতা? আজিজুর রহমান। আচ্ছা, আজিজুর রহমান, সাজ্জাদ হোসেন আর তোমার সিভিক পুলিশ ছিল। ও থামাতে না গিয়ে ও সব লাঠি সটা নিয়ে মারপিট করছে। সারওয়াজ হোসেন নাম। কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূলই করে। আপনার? আমরাও করি। আমরা তো বাচ্চা থেকে, আমি তো রানুর আলমের পার্টি যখন তৃণমূল তৈরি হয় দেওতলায়, তখন থেকে আমি রানুল আলমের সঙ্গে পার্টি করতাম। তৃণমূল? হ্যাঁ। আচ্ছা, তো কি দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাদের রড টড দিয়ে যা যে পেরেছে, পুরো রড দিয়ে একদম ওই যে সব বাড়ি দিচ্ছে, ওই যে ছোট ছোট রড পেয়েছে, যা দিয়ে পেরেছে তা দিয়ে মেরেছে, মাথায় শরীরে একদম। মারামারি কমপ্লিট হওয়ার পরে দুদিকে সরে গেলাম। সরে গিয়ে আবার ওই যে সিভিক আর ওর ভাইরা মিলে আবার এসে আমাদেরকে মারধর করলো। সিভিকের নাম হচ্ছে সারওয়াজ হোসেন। আচ্ছা, কতজনকে মেরেছে আপনাদেরকে? আমাদের মোটামুটি 16-17 জন।
16-17 জন মিলে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 4 জন বা এই যে আমরা কি কি দিয়ে মেরেছে? ভাই, রড দিয়ে, তারপরে বাঁশ দিয়ে, যা পেরেছে তা দিয়ে। আপনার নাম? যদিও তাদের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে দেউতলা গ্রাম পঞ্চায়েতের থালিপুকুর বুথের তৃণমূল সভাপতি আজিজুর রহমান। তার দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। এই ঘটনা শুধুমাত্র একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। কি বলবেন? না, সম্পূর্ণ মিথ্যে কথা। কি ঘটেছিল? ওদের ওই জায়গা ঘেরা নিয়ে একটা গন্ডগোল হয়, ছাউন নিয়ে ওটা হইচই করছিল আর কি। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি তখন দেখি যে ওরা লাঠি সোটা নিয়ে এসে, রড সহ নিয়ে এসে ওই মুন্না জিসান আলী আর হাসানুজ্জামান যেটা, ওরা অ্যাটাক করতে ধরে, ওর উপর ধরাধর করে শুরু করে মারতে। তখন আমরা কিছু লোক ওখানে বাঁচাতে যাই, ছুটাতে যাই আর কি গন্ডগোলটাকে। কিন্তু ওরা সেটা কর্ণপাত না করে এরা ছিল খালি হাতে। ওই ছুটাতে গিয়ে আমাদের লোকজন কিছু আহত হয়েছে। বলছে ওনাদের অভিযোগ যে বুথ সভাপতি তার দলবল নিয়ে এসে বাড়ি ভাঙচুর করে। না, সেখানে কোনো পার্টির মিটিং ছিল না, ওটা পুরোপুরি মিথ্যা কথা। আচ্ছা, এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা তো দেখেন, কে কি বললো সেটা তো বড় ব্যাপার নয়, সম্পূর্ণ তো মিথ্যা। মিথ্যার আশ্রয় নিয়ে তো হবে না। ওনারা এটা অভিযোগ করছে, মানে ওখানে তো আপনি গেছিলেন, কি দেখলেন? আমার বাড়ির সামনে তো ওনারা যেটা অভিযোগ করছেন যে যারা আক্রান্ত হয়েছেন তারা নিজেদের মধ্যে মারপিট করেছে। এই কি আপনি কি দেখলেন? আমি চোখে দেখেছি যেটা, যে ওরা লাঠি রড নিয়ে এসে এদের উপর অ্যাটাক করে। তখন আমি ওখানে থামাতে যাই যে গন্ডগোলটা হঠাৎ করে এভাবে কেন লাগলো। এবার আমরা যাই, আমাদের উপর অ্যাটাক। বুথ সভাপতির বাড়ির পাশে গন্ডগোল হওয়ায় সে এলাকার মানুষ হিসেবে যেতেই পারে। এখানে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই জানালেন দেউতলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারহাদ হোসেন। না না, ওটা তো পারিবারিক ঘটনা, ওদের ভাই ভাইয়ের ঘটনা, পাঁচপা নিয়ে ঘটনা, রাজনৈতিক কোনো বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে ওদের জায়গা নিয়ে একটা গন্ডগোল হয়েছে। সেখানে আজিজুর যেহেতু ওর পাড়ারই বাড়ি, হ্যাঁ, ও ওদেরকে থামাতে বলেছে যেন গন্ডগোলটা না হয়। হ্যাঁ, এটা আমি জানিয়ে শুনেছি। এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়, আমাদের সবাই তৃণমূল করতে পারে। কিন্তু এখানে হচ্ছে ওরা অভিযোগ করছে ওরাও তৃণমূল কর্মী, আর যারা ভেঙেছে তারা তৃণমূলের বুথ সভাপতি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ওটা পারিবারিক ঘটনা, এর রাজনৈতিক কোনো বিষয় নেই। আচ্ছা, এই যে আজিজুর রহমান, কি ওখানকার থালিপুকুরের বুথ সভাপতি? আমাদের ঠাকুর পাটের বুথ সভাপতি। আচ্ছা, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে উনি ভাঙচুর করেছেন। না না, উনি ভাঙচুর করবেন কেন? তার দলবল নিয়ে? না না না, এটা পুরোটাই মিথ্যা ওরা গল্পটা আছে। কারণ উনি ওখানকার যত সমস্যায় উনি চেষ্টা করেন থামানোর। হ্যাঁ, ওনার কাছে যখন হয়তো খবর পেয়েছে উনি এসছেন। হ্যাঁ, উনি এসে থামানোর চেষ্টা বলে, উনি তো জাননি, বলেছেন থামানোর জন্য। তাহলে এই যে অভিযোগ করছে ওরা, এটা কি মিথ্যা? মিথ্যা অভিযোগ, ফলস অভিযোগ, একটা রাজনৈতিক রং লাগাচ্ছে হয়তো। আপনার মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক তরতাজা যুবক, শোকের ছায়া এলাকায়। এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচলে। পেশায় ফটোগ্রাফার ছিলেন তিনি। প্রেমে প্রত্যাখ্যানের জেরে মানসিক অবসাদ, আর তার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের সদস্যদের অনুমান। এদিন সকালে শোবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। জানা গেছে বিগত প্রায় 5 দিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন ওই ফটোগ্রাফার। বন্ধুদের সাথে মেলামেশা কমিয়ে দেন। তারপরে বুধবার সকালে শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে কেন এমন কাণ্ড ঘটালো যুবক? আত্মীয়দের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কারণে অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। বুধবার কাকভোরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিবক সাহা, বাড়ি চাঁচল সদরের স্টেডিয়াম মাঠের বিপরীতে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রের খবর, গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে বহুতলে শোবার করে ঘুমোতে যান বিবেক। ভোরে বাড়ির সদস্যরা ডাকাডাকি শুরু করলে কোনো সাড়া না পাওয়ায় দরজা খুলে দেখেন বিবেক ঝুলন্ত অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের এক আত্মীয় জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রেমে প্রত্যাখ্যানেই অবসাদে আত্মঘাতী হয়েছে। ওই যুবকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভালোই ছিল, সেটা আমরা বলতে পারছি না। কালকে রাত্রেও আমাদের সঙ্গে বলতে আড্ডা মেরেছে দিনের বেলা, রাত্রেও ছিল 10টা সাড়ে 10টা অবধি। তারপর বাড়িতে এসেছিল, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। দিদার সঙ্গে ঘুমাতো, দিদাকে বলেছে নাকি উপর ঘরে ঘুমাতে।
ও একাই ঘুমাবে এবার রাত্রেবেলা ও বাবা জল চাই, জল খাওয়ার জন্য মাকে বললো রাত্রে ভোরবেলা যে জল খাবে। তো এবার ওর মা গেছে জল রান্নার জন্য রান্নাঘরে, তো দেখতে চাইলো যে ছেলে কী করছে দেখি, যখনই লাইট জ্বালায় তখন দেখছে যে ছেলে ঝুলে আছে। ওকে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা, কি কারণ? সেটা আমরা ঠিক এখনো বলতে পারছি না, জানতে পারছি না। পরিবারের কিছু লোক না, পরিবারের তো কোনো চাপই নেই ওরকম। আপনার সাথে কি কোনো প্রেম ছিল? সেটাও ও কিন্তু কিছু বলতো না, চেপে রাখতো খুব কথা, মানে সবাইকে শেয়ার করতো না। ও তো তোমাদের বন্ধু ছিল, তোমাদের সাথে কোনো কথা বলেছিল? না, সেরকম কোনো কথাই বলেনি। আচ্ছা, বলছিলাম যে কিসের কাজ করছো? মোবাইলের দোকানে, কাকুরি মোবাইলের দোকানে। তার সাথে ফটোগ্রাফি? হ্যাঁ, ফটোগ্রাফি। তো কি মনে হচ্ছে তোমাদের, এটা কি হতে পারে? এটা ঠিক বুঝতে পারছি না কিছু, হয়তো প্রেম করতো এর আগে, এখন মাঝখানে যে করছে কিনা ওটাও ঠিক বলতে পারছি না। আমাদের সঙ্গে উঠা বসা কমাই দিয়েছিল এই 4-5 দিন ধরে। কি নাম? দীপঙ্কর পাল। মৃত যুবকের বন্ধু দীপঙ্কর দাস জানান, কালকে রাত্রে 2:30 নাগাদ আমার জামাই আমাকে ফোন করে, কান্নাকাটি করতে থাকে, তো বলে একটু বাড়িতে আসো। এসে দেখি যে ভাতিজা তাল, এসে দেখি যে হ্যাঙ্গিং হয়ে আছে। তারপর প্রশাসনকে ফোন করা হয়, প্রশাসন আছে, তার আগে আমরা নামিয়ে তাকে বডিকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার তাকে মৃত বলে। বলছি কেন আত্মহত্যা করলো, কি কারণ? সম্ভবত আমরা যেটুকু জানছি শুনছি নাকি প্রেম জড়িত কোনো ব্যাপারের জন্য। তো বলছি ও কি কাউকে ভালোবাসতো? শোনা যাচ্ছে। বলছি যে কিসের কাজ করতো? ও তো মোবাইলে রিপেয়ারিং করতো, প্লাস ক্যামেরা করতো, মানে ফটোগ্রাফি। বলছি এই নিয়ে কি কোনো থানায় অভিযোগ দায়ের করবেন না, আপনারা? আমরা এখনো কোনো থানায় অভিযোগ দায়ের করিনি, আমরা আগে সব কাজ করি, তারপর দেখছি। কি নাম যে মারা গেছে? বিবেক না, আর ওর বাবার নাম? তাহলে হচ্ছে বিজয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় চাঁচল থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই আত্মহত্যার পিছনে অন্য কোনো প্রয়োজনমূলক কিছু রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। মালদায় বেআইনি জলের কারখানার বিরুদ্ধে অভিযান ফুড সেফটি দপ্তরের, সিল একাধিক জারবন্দি জলের কারখানা। মালদায় একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হদিশ জেলা ফুড সেফটি দপ্তরের। বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নির্দিষ্ট থানায় জরিমানা করেছে ফুড সেফটি দপ্তর। বুধবার সকাল থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চলা জারবন্দি জলের কারখানার বিরুদ্ধে অভিযান চালায় জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা। এদিন অভিযান চালিয়ে প্রায় 60টি বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে তদন্তকারী অফিসারেরা। কিন্তু মালদা শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো যেভাবে বাড়ির মধ্যে জারবন্দি বেআইনি জলের কারখানা গড়ে উঠেছে তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন অভিযানকারী প্রশাসনের কর্তারা। এই বেআইনি কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। ফুড সেফটি দপ্তর সূত্রে জানা যায়, রীতিমতো বাড়ির ট্যাঙ্কিতে মজুদ থাকা জল ট্যাপ কলের মাধ্যমে জারবন্দি করে বাড়ি বাড়ি সরবরাহ করা হচ্ছে। আর এই পরিস্থিতি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। বারবার সতর্কবার্তার পরও প্রশাসনের নির্দেশ না মানায় অবশেষে কয়েকটি বেআইনি জারবন্দি জলের কারখানা সিল করে দেওয়া হয়। অলরেডি গভর্নমেন্টের গাইডলাইন্স আছে, সেটা মেনেই সেটা রুটিন এক্সারসাইজ করা হচ্ছে এবং অ্যাকশন নেওয়া হয়, সবসময় এখনো নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। উল্লেখ্য, প্রশাসনের সতর্কবার্তার পরেও মালদা শহরের বেশ কয়েকটি এলাকায় দেদারে চলছিল নিয়ম বহির্ভূতভাবে 20 লিটারের জারবন্দি পানীয় জল সরবরাহের কাজ। অবশেষে সেই সব জারবন্দি পানীয় জলের বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। কি কি কর্মসূচি রয়েছে? দেখুন, মালদা জেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে ইলিগাল যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ যারা এই ছোট ছোট জলের ইউনিটগুলো রয়েছে যাদের কাছে ধরুন পিআইএস বা এফিসিআই লাইসেন্স নিয়ে তাদের উপর একটা অভিযান চলছে। এর আগেও এই অভিযানটা চলেছে, আমরা এদের তখন সচেতনতামূলকভাবে আমরা সতর্ক করেছিলাম। তারপরে এদের একটা ওয়ার্নিং ভাবে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা 15 দিনের মধ্যে এই আপনাদের প্ল্যান্টটাকে বন্ধ করে দিন এবং লাইসেন্সগুলো নিয়ে বৈধ লাইসেন্সের সাহায্যে ব্যবসাগুলো। আমাদের ডিপার্টমেন্টের উদ্দেশ্য কখনোই নয় যে কোনো ব্যবসাকে বন্ধ করে দেওয়া, কিন্তু সেই ব্যবসাগুলোকে সঠিকভাবে তার কোয়ালিটি মেনটেন করে করা উচিত। যে জলগুলো আপনারা দেখেছেন, যে প্ল্যান্ট আমরা এখানে সিল করলাম, সেক্ষেত্রে তাদের কোনো ল্যাবরেটরি নেই বা জলের যে কোয়ালিটি মেনটেন করার জন্য যথাযথ উপযুক্ত ব্যবস্থা এখানে কিন্তু ছিল না। মালদা জেলায় এ ধরনের কতটা আপনাদের কাছে খবর আছে? দেখুন, আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন যখনই আসে আমরা সেগুলো করি। আজকেও আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো নিয়ে আমরা আগে সচেতনামূলক প্রচার এবং ওদের নোটিশ দিয়েছিলাম, সেগুলোর এগেনস্টে
এগেনস্টে আমরা অ্যাকশন নিতে আজকে শুরু করেছি। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে, যারা ধরুন আমাদের কাছে যে ডেটা থাকে সেটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ইউনিটগুলোর ইনফরমেশন আমাদের কাছে থাকে। যারা ইলিগাল ব্যবসা করে বা এই ধরনের ইউনিটগুলো চালায় তারা নিশ্চয়ই আমাদের কাছে রেজিস্টার অবস্থায় থাকে না, তাহলে তো আমরা অ্যাকশন করতে পারি। তো যখন যেরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা সেগুলো আমাদের লাইসেন্স কতটা আছে? দেখুন, লাইসেন্স হচ্ছে প্রায় 10-12টা রয়েছে, বাট বাকি যে ইউনিটগুলো রয়েছে বেশিরভাগই ইলিগাল। কন্ট্রিবিউশন থাকে, তো সরকারি যে আইন আছে তার ব্যবস্থা থাকবে। ফুড সেফটি ডিপার্টমেন্ট যেটা আছে ফাঁসা অ্যাকশন নিচ্ছে। বলছি, বিজেপি একটা অভিযোগ করছে যে শাসক দলের মদতে এই ধরনের বারবারান্ত এবং একদিন দুদিন রেড হবে তারপর সব বন্ধ হয়ে যাবে। তার মানে কি বিজেপি চায় যে দূষিত জল মানুষ খাক, বিজেপি চায় যে দূষিত খাবারগুলো খাক, ফুড যে স্ট্রিটগুলো আছে সেটা কি হলো ওই রাস্তার খাবারগুলো খেয়ে অসুস্থ হোক, তার কোনো হাইজেনিক থাকবে না, এটাই মনে হয় ওদের চিন্তাধারা। আমাদের চিন্তাধারা হচ্ছে লোকের সুস্থ থাকুক, সুস্থ জীবনযাপন করুক, আর জলের অপর নাম জীবন। যে জলটা যদি ভালো না থাকে জীবন কি থাকবে? পৌরসভা কি উদ্যোগ নিচ্ছে? পৌরসভা তো একটা পরিবার, ডিএম আর পৌরসভার মধ্যে ফারাক নেই, সবাই একটা পরিবারের কাজ করে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহারে মিছিল কেপিপির। কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে মিছিল করল কামতাপুর পিপলস পার্টি। বুধবার কোচবিহার শহরের রাসমেলা মাঠ থেকে ওই মিছিল শুরু হয়। সেই মিছিল কোচবিহার জেলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের রাসমেলার মাঠে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা কমিটি তথা সেন্ট্রাল কমিটির সভাপতি নিখিল কুমার রায়, প্রদীপ রায়, কংসরাজ বর্মন, সুভাষচন্দ্র রায় সহ আরও অনেকে। জানা গেছে, উত্তরবঙ্গের রাজবংশী কোচ সহ একাধিক জনগোষ্ঠীকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি উঠেছিল সেই 1969 সালে। সেই রাজ্যের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছিল মালদা থেকে অসম পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে। এই দাবি সমর্থনে 1996 সালে গড়ে ওঠে কামতাপুর পিপলস পার্টি বা কেপিপি। দলের চেয়ারপারসন হন অতুল রায়, সাধারণ সম্পাদক হন নিখিল কুমার রায়। কিন্তু বিভিন্ন কারণে 2004 সালে এই দুজনের মধ্যে মতবিরোধ বাধে। 2004 সালে ভাঙন ধরে দলে। অতুল রায় পৃথক দল গঠন করেন, তার নাম দেন কামতাপুর পিপলস পার্টি। যদিও 2010 সালে ফের দুই শাখা এক হয়ে যায়, সংযুক্ত দলের নাম হয় কেপিপি। দলের সভাপতি হন অতুল বাবু, সাধারণ সম্পাদক হন নিখিল বাবু। তবে গত 9 জুন শিলিগুড়ির একটি নার্সিংহোমে অতুল বাবুর মৃত্যু হয়েছে। দলের পত্তনের সময় থেকেই তারা পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানিয়ে সরব হয়েছিলেন। তারপর থেকে পৃথক রাজ্যের দাবি জানিয়ে নানাভাবে আন্দোলন করে যাচ্ছে কেপিপি। জেলা সভাপতি নিখিল কুমার বর্মন আজ কোচবিহার রাসমেলার মাঠ থেকে উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে কামতাপুর রাজ্য গঠনের দাবিতে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন নিখিল বাবু। এদিন তিনি জানান, এই যে উত্তরবঙ্গে আলাদা যে রাজ্য, সেই রাজ্যটা কামতাপুর রাজ্য নামেই ঘোষণা করা হোক। চারিদিকে রাজ্য তৈরি করার একটা উদ্যোগ শুরু হয়েছে। আমরা চাই যে আমরা কামতাপুর রাজ্যে সবাই মিলে বসবাস করি। এখানকার যত মানুষ আছে সবাইকে নিয়ে, সারা উত্তরবঙ্গের ল্যান্ডমার্কটা নিয়ে একটা নতুন রাজ্য হোক, পৃথক রাজ্য হোক, যে রাজ্যের নাম হবে কামতাপুর রাজ্য। কোথা থেকে কোথায় যাবে এটা? এই রাসমেলার মাঠ থেকে বিভিন্ন দিকে ঘুরবে শহরে ওই ডিএম অফিসের সামনে দিয়ে ঘুরে এসে আবার এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা দেখলাম 8টা জেলা দাবি করেছেন, হ্যাঁ, সেইটা যদি একটু বলতেন। 8টা জেলায়, নর্থ বেঙ্গল তো 8টা জেলা নিয়ে গঠিত। বর্তমানে আমরা 8টা জেলার যে এরিয়া, এই টোটাল এরিয়াটা একটা রাজ্য হিসেবেই করতে বলবো। বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে জোরপূর্বক দেওয়াল লেখনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শুরু রাজনৈতিক চাপানুতোর। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে দেওয়াল লিখন ও কর্মী সভা। আর এবার এই দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সামনে এলো মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে জোর করে দখল করে 21শে জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করা হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ এনেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, সামনে পঞ্চায়েত ভোট, আর এলাকায় এর আগে প্রভাব বিস্তার করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকায় গুন্ডামি আরম্ভ করেছে। জোর করে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করে নিয়ে সেখানে তারা নিজেদের সবার জন্য দেওয়াল লিখন করছেন। কোনো কোনো ক্ষেত্রে বাধা দিতে গেলেও জুটেছে হুমকি। এদের ভয়ে বিজেপির কর্মীরা অনেকে প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের।
পাশাপাশি তাদের আরও অভিযোগ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সুলতাননগর সহ এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক দেওয়াল লিখন করছেন। দেওয়াল লিখন না করতে দিলে বিজেপি কর্মীদের হুমকিও দেওয়া হচ্ছে। ভয়ে অনেক বিজেপি কর্মী বাধ্য হয়ে তাদের বাড়ির দেওয়ালে তৃণমূল নেতাকর্মীদের লিখতে দিচ্ছেন। এই গোটা ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও এলাকার বিভিন্ন অঞ্চলে এলাকার বিজেপি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করছে, জোর করে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে দেওয়াল লিখনের কাজ করছে, তাদের দলে টানার চেষ্টা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রভাব বিস্তার করতে তারা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে, তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে জেলা বিজেপি সম্পাদক কিষাণ কেডিয়া। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওটা ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান। তাদের দাবি, 21শে জুলাই জনসভা উপলক্ষে এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দেওয়ালে দেওয়াল লিখন করা হচ্ছে। এক্ষেত্রে নিয়ম মাফিক প্রত্যেকের কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি, তারপরে সেই দেওয়ালে সবার জন্য লেখা হচ্ছে। বিজেপি এগুলো মিথ্যে অভিযোগ করছে, কিছু বিজেপি কর্মীর দেওয়ালেও লেখা হয়েছে। আমরা এইভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি, যদি আগামী দিনে ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সেই দরজাও খোলা রাখছি। আর জানিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর অঞ্চলের এক বিজেপি কর্মী বুদ্ধ ঘোষ জানান, তৃণমূল নেতা বুলবুল আমাদের বাড়িতে এসেছিল, তারা আমার বাড়ির দেওয়ালে ওদের দলের জনসভার দেওয়াল লিখন করার জন্য অনুমতি চায়। আমি ওদের দেওয়াল লেখার জন্য অনুমতি দিয়েছি। করেন বিজেপি করছিলাম, এখন করছি। আচ্ছা, কত বছর ধরে বিজেপি করছেন? এই 5-7 বছর থেকে। আচ্ছা, কারা এসেছিল আপনার কাছে? বুলবুল মাস্টার এসে বললো না এখানে আমরা একটু লেখাপড়া করবো টিএমসি দলের, তাহলে আপনার কোনো সুবিধা তো নেই, আমার সুবিধা আপনারা করতে পারেন, করেন। এই যে পোস্টারগুলো দিবে ওঠা টিএমসি কী কী লিখবে ওরা, আচ্ছা, এখানে আমরা লিখবো, পোস্টারগুলো লেখবো, উঠাবো, তার নাম ঠিকানা লিখবো, যা আমার কোনো আত্মীয় আপনারা লিখেন। জি, বললাম স্কুল এসেছিল, আমার কাছে পারমিশন নিয়ে দেওয়ালটা লিখেছে। আচ্ছা, কোথাও কি হুমকি দিয়েছে বুলবুল? কোনো হুমকি নেই, কোনো রকম ধমকি বা কিছু? কোনো হুমকি নেই, কোনো ধমকি নেই, কোনো হুমকি নেই। নিজের স্বেচ্ছায় দিয়েছেন দেওয়ালটা আপনি? লিখতে দেওয়াল। আচ্ছা, সুবিধা হবে না, সুবিধা হতো না। ওরা প্রশ্ন করলে আমি কী বলবো, আমার কাজ আছে আমি দিয়েছি, আমার দেওয়াল আছে আমি দিয়েছি। আচ্ছা, মানে কোনো হুমকি দেয়নি আপনাকে তো? এই প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন অঞ্চলে এলাকার বিজেপি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস তাদের দলে টানার চেষ্টা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রভাব বিস্তার করতে তারা ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করে দিয়েছে। সামনে 21শে জুলাই ওদের শহীদ দিবস। তৃণমূলের যুব নেতা তথা জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করছে, জোর করে তাদের কাছ থেকে পারমিশন লিখে নিচ্ছেন দেওয়াল লিখনের কাজ করতে। দলের কাছে সব খবরই রয়েছে। খবর পেলাম যে টিএমসি 21শে জুলাই জন্য কলকাতা যাওয়ার জন্য দেওয়াল লেখন আরম্ভ করে দিয়েছে, যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন, এই জন্য আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় এরা দেওয়াল লেখন করেছে, এটা প্রথম, এর আগে এরা কোনোদিন করেনি দেওয়াল লেখন। কিন্তু আমার সুলতাননগর অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে বিজেপির দেওয়ালগুলো দখল করে লিখছে, দেওয়াল না জানিয়ে জোর জবরদস্তি লিখছে। এটা তো কালচার না। আজকে যে কোনো দেওয়াল লিখতে গেলে পরে বাড়ির মালিকের পারমিশন ছাড়া দেওয়াল লেখা যায় না। কিন্তু টিএমসি যেহেতু সরকারে আছে, ওরা যা ইচ্ছা তা করতে পারে। এখানে তো শাসন চলছে না, এই সরকার যতদিন থাকবে মানুষকে ভয়ে ভীতিতে থাকতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নাই, তাহলে আমাদের বিরোধী দলের নিরাপত্তা কোথায় থেকে থাকবে? আপনারা দেখলেন যে দুদিন আগে ওনার বাড়িতে একজন ঢুকে পড়ে গেছে, ওর নিরাপত্তা নাই। তাই আমার জনসাধারণকে কীভাবে নিরাপত্তা দিবেন? যে এলাকাতে যেভাবে দেওয়াল লেখন আরম্ভ করেছে, আজকে বিরোধী দল বাড়িতে যে দেওয়াল লেখন করছে, কমপক্ষে বিরোধী দলের নেতা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে দেওয়াল লেখা উচিত, কিন্তু তারা সেটা করছে না। ভয় দেখিয়ে টিএমসির নেতারা করছে, এই বুলবুল খান করছে। আমাদের বলার বক্তব্য, আমরাও এর আগে দেওয়াল লেখন করেছি, কিন্তু বাড়ির মালিকের পারমিশন নিয়ে দেখেছি, ভয় দেখিয়ে আমরা কারো কাছে লেইনি। কিন্তু ওরা লেখুক, কোনো অসুবিধা নাই, কিন্তু পারমিশন নিয়ে লেখা উচিত। কিন্তু শাসক দল ওরা, প্রশাসন ওদের হাতে, ওরা যা ইচ্ছা তা করতে পারে, এতে আর বলে কোনো লাভ নাই। পঞ্চায়েত ইলেকশন আছে, মানুষ যোগ্য জবাব দিয়ে এদের অত্যাচারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান। তিনি জানান, আজকে আমাদের সুলতাননগর অঞ্চলে দেওয়াল লিখনের কাজ ছিল। আমাদের রাজ্য থেকে নির্দেশ ছিল যে আমরা অঞ্চল অঞ্চল দেওয়াল লিখন করতে হবে।
তো আমরা তাই ফলস্বরূপ অন্যান্য অঞ্চলে তো হচ্ছে, এটা আমার যেহেতু জিপি, এখানে আমরা দেওয়াল লিখন আজ থেকে শুরু করলাম। সকালে চুন করেছি আর লেখালেখি চলছে আমাদের। তো আমরা নিজেরাই এইসব কাজ করছি, যেহেতু আমরা আগেও করতাম, ছোটোবেলাও অন্য বলে ছিলাম তখন তো করতামই। তো এবার থেকে নিজেরাই করছি, যেহেতু নিজেদের করলে একটু ভালোবাসাটা বেশি হয়ে যায়। তো আমরা সবসময় অন্যান্য জায়গা দেখেছি শিল্পী রেখে করে, কিন্তু এখানে আমরা নিজেরাই করছি। যতটি ভালো হচ্ছে করছি, এরকম নেই যে খুব একটা ভালো পারছি, কিন্তু করছি আর কি। আগে দাড়ি টেনে ইয়ে করে চিহ্ন দিয়ে তারপরে করছি। বিজেপির বিজেপি কর্মীদের বাড়ি বাড়িতে দেওয়ালে লিখতে দেখা গেল। না, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বেশি নেই, 50টার মতো বাড়ি আছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেই করেছি, এই কারণে কি এখন দেওয়াল লিখেছি, কোনো দিন তাদের কাছে ভোটও চাইতে পারবো। আচ্ছা, আসতে শুরু তো করি, তারপরে দেখা যাবে। বিজেপি এখন তো ওইরকম এখানে ওইরকম দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে আছে, না থাকার নাই। কিছু লোক আছে যাদেরকে আমরা ইন্ডিকেট করে তাদেরকে জিজ্ঞাসা করেই করেছি। এখানে পঞ্চায়েতও আছে, আজকে দেওয়াল লিখন করেছি, কালকে ভোট চাইতে যাব। জেলা বিজেপি নেতারা বলছে যে হুমকি দিয়ে বুলবুল খান এই দেওয়াল লিখন করিয়েছে। না, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, আর ওরা এসে জিজ্ঞাসা করতে পারে তাদের বাড়িতে আমরা জিজ্ঞাসা করেছি কি না। প্রয়োজন পড়লে লিখিতও একটা নিয়ে আমরা বলে তো আমরা লিখিতও নিয়ে নিব, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা, পি নেতাদের তো আপনারা জানেন, উল্টো পাল্টা মন্তব্য, সবসময় কুরুচিকর কথাবার্তা, ভারতবর্ষের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন। শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এখন। কোন দিন যে বাস্ট হবে, আজকে জিএসটি থেকে নোটবন্দি থেকে শুরু করে আজকে জিডিপি কোন জায়গায় আছে সেটা নিয়ে আমরা কোনো পর্যালোচনা নেই। শুধু হিন্দু মুসলমান এইসবই দেখাচ্ছে আর কি, জাতপাতের নোংরা রাজনীতি চলছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। কালি ছবি নিয়ে মন্তব্যের জের, টুইটারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকে আনফলো মহুয়া মৈত্রর। কালি ছবি নিয়ে মন্তব্যের জেরে কি দলের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে সাংসদ মহুয়া মৈত্রর। মঙ্গলবার তথ্যচিত্রটির পরিচালক লীনা মণি মেকালাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। পরে তৃণমূলের তরফে একটি টুইট করে জানিয়ে দেওয়া হয় এই সংক্রান্ত তার মন্তব্যকে দল সমর্থন করে না। এরপরই দেখা গেল টুইটারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকে আনফলো করেছেন মহুয়া মৈত্র। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে এখনও ফলো করছেন তিনি। কালি তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। এবার তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিতে সরব বিজেপির কর্মী সমর্থকেরা। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে সর্বোচ্চ 8 দিন সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে পদক্ষেপ না করা হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। সম্প্রতি ডকুমেন্টারি ফিল্ম মেকার লীনা মণি মেকালাইয়ের কালী সিনেমার অবমাননাকর পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা গিয়েছে, তার হাতে একটি সিগারেট। এই আবহে মঙ্গলবার এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে কালী সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন নিজের দেবদেবীকে কিভাবে দেখবেন সেটা ব্যক্তিগত বিষয়। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ বলেন, আপনি যদি ভুটানে যান বা সিকিমে যান তাহলে সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন, তাহলে তারা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবেন। মহুয়া মৈত্রর এই বিতর্কের পরেই বিতর্ক দানা বাঁধে, আর এরপর দল জানিয়ে দেয় যে তারা মহুয়ার পাশে নেই। আর এই টুইট বার্তায় বলা হয়, ইন্ডিয়া টুডে কনফ্লিক্ট ইস্টে মহুয়া মৈত্র যে মতামত প্রকাশ করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মত। কোনো রকমভাবে সেই মন্তব্যকে সমর্থন করে না দল। এরকম মন্তব্যের তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ দেখা যায় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট ফলো করছেন না মহুয়া মৈত্র। তবে মহুয়া মৈত্র এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ফলো করছেন। এদিকে এই বিষয়ে মহুয়া মৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, জন্মদিন পালনের অনুষ্ঠান মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজপাড়া সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার জন্য একত্রিত হন বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা, কিন্তু সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, তারা সেখান থেকে চলে যেতেই তৃণমূলের কিছু কর্মীরা এসে বিজেপির সাজানো মঞ্চ ভেঙে দেয় এবং দলীয় পতাকা ফেলে দেয়। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীকন্দলের জেরেই এমন ঘটনা ঘটেছে। তৃণমূল নেতৃত্বদের দাবি, বিজেপির অন্য গোষ্ঠী এই ভাঙচুর চালায়। একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। ওরা হালে পানি পাচ্ছে না, পায়ের তলায় মাটি পাচ্ছে না, নিজেরা গণ্ডগোল করতেছে। এখন দুইজন নেতা, একজন আরেকজনের সাথে দাওমার সম্পর্ক, সবসময় লড়াই চলতে দুইজনের, এদেরই নিজেদের মধ্য থেকে এটা ভাঙছে। তবে এরকম করে যে দিনহাটার শান্তি নষ্ট করার চেষ্টা করছে নিজেরা দলাদলি করে, যেখানে মানুষ জনসমর্থন নাই ওদের, সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য, দিনহাটায় আমরা অশান্তি হতে দেবো না। দিনহাটার মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে, সেটাই আমাদের, আমরা সেটার জন্য লড়াই করব, দিনহাটার মানুষের পাশে থাকবো। জনমত সম্পূর্ণটাই বিপক্ষে বিজেপি, সারা দেশ জুড়ে রাজ্য জুড়ে ভোটের ফলাফল সেটাই দেখা গেছে। আজকের দিনে বিজেপি আবার নতুন করে অশান্তি সৃষ্টি করে, ধর্মের নামে অশান্তি সৃষ্টি করে আবার মাটি পাওয়ার চেষ্টা করছে। আমরা এটা কোনো মতেই হতে দেবো না। বাংলা ভাগের চক্রান্ত, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, দিনহাটাকে অশান্ত করার চক্রান্তকে আমরা তৃণমূল কংগ্রেস ঢুকব, সাধারণ মানুষ আমাদের পাশে। তার উত্তর দেওয়া প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস কারোর টিম ভাঙতে যায়নি। আমরা জানি দিনহাটা শহরে বিজেপি কয়েকটা গোষ্ঠী আছে, এই দুটো গোষ্ঠী কোন দলে এটা সুফল। আর তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর শুধু না, সারা বাংলাতে কোথাও বিভাজন রাজনীতি করতে দেবে না। সাম্প্রদায়িক সৃষ্টি এবং ধর্মীয় সুশ্রী যে বিভাজনের রাজনীতি চলছে বিজেপি দ্বারা, সেটা বাংলায় তৃণমূল কংগ্রেস হতে দেবে না। এর জন্য যা করতে লাগে তা তৃণমূল কংগ্রেস করবে। অন্যদিকে এই ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিধায়ককেই দায়ী করেন বিজেপি নেতৃত্ব জয়দীপ ঘোষ। তিনি জানান, এমন ঘটনা ঘটতে থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 121তম জন্মদিবস, সেই অনুষ্ঠানকে আমরা মনে করি প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর বাড়িতে ঘরে ঘরে সেই উৎসব উদযাপন করা উচিত। তারই কর্মসূচি হিসেবে আমরা 1 নম্বর ওয়ার্ডের আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মোৎসব আমাদের দলীয় নেতা, বর্ষিয়ান নেতা সম্মানীয় শ্রী মদনমোহন গোস্বামীর বাড়ির সামনে ছোট্ট আকারে প্যান্ডেল করে আমরা সেই অনুষ্ঠানকে উদযাপন করছিলাম। এই মুহূর্তে উদয়ন গুহর সমর্থক কিছু মুসলিম ছেলেপেলে, যারা রাজু, মজি, এছাড়াও আরও কিছু তৃণমূলের দুষ্কৃতিকারী আনন্দ বর্মন, রামনারায়ণ সরকার, জয় দেব, লিটন মণ্ডল সহ এই রকম প্রায় 20-25 জন ছেলে অতর্কিতভাবে আসেন, আমাদের শ্রদ্ধেয় নেতাকে ধাক্কাধাক্কি করেন, তাকে ফেলে দেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিকে মাটিতে ফেলে ভেঙে তারা সমস্ত প্যান্ডেল ঘুরিয়ে দিয়ে যায়। বর্তমান দিনহাটার অন্যতম বিজেপি নেতৃত্ব অজয় রায় জানান, এরকম ঘটনা তৃণমূল যদি ঘটে তাহলে এর পাল্টা প্রতিক্রিয়াও হবে। আজকে আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদজি বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের বাঙালির গর্ব তথা আমাদের ভারতবর্ষের গর্ব। তো তার আগে জন্মদিন, সেই জন্মদিনে যে কেউ তাকে শ্রদ্ধা জানাতেই পারে, ভারতবর্ষের প্রতিটি নাগরিক জানাতে পারে। তা আজকে আমাদের একজন গোস্বামী নেতৃত্ব মদন গোস্বামী, তার বাড়িতে তিনি নিজের উদ্যোগে একটি সেখানে শ্রদ্ধা জানাবার জন্য তিনি একটি ব্যবস্থা রেখেছিলেন। সেখানে হয়তো একটি কাপড় টাঙানো হয়েছিল, একটি সেখানে শ্যামাপ্রসাদজি সেখানে প্রতিকৃতি সেখানে ছিল। তিনি যখন তৈরি করে সেখানে সম্পূর্ণ ব্যবস্থা করে এবং এলাকার যারা কর্মীরা ছিল তাদেরকে নিয়ে যখন সেই সম্পূর্ণ মঞ্চ তৈরি করে তখন তিনি ঘরে যান এবং কর্মীরা সেখানে চলে যান। তারা পরবর্তীতে এসে সেখানে অনুষ্ঠান করবো, সেখানে আমরাও আমন্ত্রিত ছিল। সেই যেই সময়টা ওই সময়টা ফাঁকা হয়ে যায়, কেউ থাকে না, সেই সময় শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, এখন তো দলের তো আর কর্মী বলতে কিছু নেই, কিছু হারমাত আর উন্মাদ, কারণ দলের তৃণমূল দলকে কেউ সাধারণ মানুষ সমর্থন করে না। বর্তমানে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যে সমস্ত চলছে, টেট কেলেঙ্কারি থেকে শুরু করে কাটমাই থেকে শুরু করে রাজ্যের যা পরিস্থিতি, বেকারদের যে যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না, কেউ সমর্থন করে না।
তা আমরা দেখতে পেলাম যখন ওই হামা টাউন মাছ কিছু এসে ওখানে ভাঙচুর করে চলে যায়, কাপড় ঠাপড় ছিঁড়ে চলে যায় তো যে মুহূর্তে আমাদের কর্মীরা ওখানে চলে আসে তারা সেখানে প্রদান করে। পরবর্তীতে আমরা সেখানে যাই, আমার যেহেতু আমন্ত্রণ ছিল, আমরা যাওয়ার পর সেখানে আমাদের যে যথাযথ যে অনুষ্ঠান আমরা সেটা পালন করি। আমার খালি ওই ধর্মালয় উন্নতির উদ্দেশ্যে একটি বার্তা থাকবে, নিউটনের তৃতীয় সূত্র মনে রাখতে হবে। তো সবাই আসলে এই যে অবমাননা, এই যে দ্বন্দ্ব দাম্ভিকতা, এই যে তাদের হাঙ্গামগিরি, সময় আসলে আমরা কড়ায় গন্ডায় হিসাব আমরা বুঝে নেব। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ আসায় আশার আলো দেখছেন জলপাইগুড়ির গৃহশিক্ষকেরা। গরমের ছুটির পর স্কুল খোলার পরদিনই স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ পাঠায় রাজ্য শিক্ষা দপ্তর। স্কুলগুলোর প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের কাছে ওই নির্দেশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, শিশু শিক্ষা অধিকার আইনের 28 নম্বর সেকশন অনুযায়ী প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেই নির্দেশ আশা করি খুশি জেলার গৃহশিক্ষকেরা। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ আসায় আশার আলো দেখছেন জলপাইগুড়ির গৃহশিক্ষকেরা। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান ডিপিএসসি। সম্প্রতি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি বন্ধের বিষয়ে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। যদিও এই নিয়ে দীর্ঘ আন্দোলন চালিয়ে গিয়েছিল শিক্ষিত বেকার যুবক যুবতীরা। দেরিতে হলেও অবশেষে কিছুটা হলেও আশার আলো দেখেছেন কর্মহীন শিক্ষিত যুব সমাজের একটি বড় অংশ। মঙ্গলবার জলপাইগুড়িতে এমনটাই জানালেন প্রাইভেট টিউটর বিনোদ মিশ্র। তিনি বলেন, দেখো, আমরা অনেকদিন আগে তো আন্দোলন করেছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে গৃহশিক্ষকতাটা প্যারালাল একটা পেশা হোক, যাতে শিক্ষিত একটা বড় অংশ সমাজ তারা মানে যারা কাজ করতে চায় তারা যেন এডুকেশন নিয়ে কাজ করতে পারে। তো দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম, অনেক কিছু হয়েছিল, কারণ আমরা এটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু তখন সেটা বাস্তবায়িত হয়নি। অভিভাবকদেরও এই ব্যাপারটাকে খুব অনেস্টলি ওদেরকে মানে চিন্তা করা উচিত যে একটা ধরো MA MSc MCom করা একটা খুব ভালো ছেলে, তাদের যেহেতু কাজের কোনো অপশন নেই, তারা এই কাজটা করতে পারে। ব্যক্তিগতভাবে কোন স্যার কীভাবে কাকে পড়াবে সে বিষয়ে আমার কোনো ইন্ডিভিজুয়ালি কোনো বক্তব্য মানে এক্সট্রা কোনো বক্তব্য নেই। কে কাকে কীভাবে পড়াবে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু যেটা বলার যে যেহেতু সরকারি নিয়ম আছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম আছে, রাজ্য সরকারের নিয়ম আছে, তারা প্ল্যান করছে, একটা উদ্যোগ নেবে। অবশ্যই স্কুলে যদি ঠিকঠাক পঠন পাঠন হয় তাহলে পড়াশোনার মান ডেফিনেটলি উন্নয়ন হবে। যারা মানে বাড়িতে কাজ করেন, যারা স্কুল শিক্ষকরা বাড়িতে পড়ান, অবশ্যই সবাই না, একটা খুব ছোট অংশ পড়ায়, তো তারা যদি স্কুলে ঠিকঠাক পড়াতে পারতেন খুব দায়িত্ব নিয়ে, অবশ্যই শিক্ষকরা খুব সম্মানীয়, কান ধরেই বলছি। যদি শিক্ষার মান উন্নয়নের যে প্রশ্ন আসে, ডেফিনেটলি স্কুলে পঠন পাঠনের মানটাকে আরও উন্নত করা উচিত। আর গৃহশিক্ষকতার একটা প্যারালাল পেশা, সেটা যারা মানে এই কাজটা করতে চায় তারা যেন আলাদা করে কাজ করতে পারে, সেই সুযোগ যেন তারা পায়। এটা আমাদের কথা না, আমরা সারাদিন কাজ করি, আমাদের কোনো ব্যাপার নেই যে কোন স্যার অফ করবে আমাদের বাড়িতে স্টুডেন্ট আসবে, বিষয়টা আমাদের না। বিষয়টা একটা নতুন ছেলে যে ভালো পড়াতে পারে। ব্যক্তিগতভাবে আমি অনেক ছেলে মেয়েকে চিনি যারা জিনিয়াস, কিন্তু তারা ঠিকঠাক স্টুডেন্ট পাচ্ছে না। তো তার জন্য আমরা তাদের জন্য এই কথাটা বলেছিলাম, আমাদের জন্য নয়। অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে তারা একটু মানে ঠিকঠাক প্ল্যান করে আগান। আপনি দেখুন যে আপনার পাড়াতে না হোক, আপনার আশপাশের পাড়াতে প্রচুর ভালো ভালো ছেলেমেয়ে আছে যারা যোগ্য এবং ভালো কাজ করতে পারে, তাদেরকে সুযোগটা করে দিন। আমি আশাবাদী খুব ভালো ফল হবে তাতে। দেখো, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো অভিমত নেই, হ্যাঁ, আর আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই, কিন্তু যে পড়াচ্ছে সে তার ব্যক্তিগত প্ল্যান করে পড়াচ্ছে। কিন্তু সরকারি নিয়ম, এটা এই নিয়ম আমিও বানাইনি বা আঞ্চলিকভাবে হয়নি, এটা কেন্দ্রীয় স্তরের নিয়ম, যেটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা হবে। তো সেটা যে পড়াচ্ছেন তিনি বুঝে নেবেন, আর অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন তারাও বুঝে নেবেন। এ বিষয়ে আমি কি বলবো। অপরদিকে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানান, নতুন করে কিছু নয়, এটা আগেও ছিল। এখন এটার উপর একটা নজরদারি করা হচ্ছে এবং স্ট্রিক্টলি বলা হচ্ছে, কারণ একটা মানুষের পড়ানোর একটা ক্যাপাসিটি থাকে, সেখানে সমস্ত ক্যাপাসিটি যদি ওই টিউশনের মধ্যে চলে যায় তাহলে স্কুলে গিয়ে পড়াবেটা কি। যার জন্য এটা আমাদের গভর্নমেন্ট একটু ভালো করে ফলো আপ করার চেষ্টা করছেন যে এটা যেন কোনো শিক্ষক শিক্ষিকা যেন করে না। কি করবে
কি করবে না বললে? টিউশনি পড়াবে না। তো যদি সেক্ষেত্রে পড়ায় সেক্ষেত্রে টিউশনি করলে সেখানে আমাদের গাইডলাইন অনুযায়ী যে আমাদের স্টেপ নেওয়ার কথা আছে আমরা সেই প্রশাসনের স্টেপ নিয়ে নেব। জলপাইগুড়ি থেকে শায়ন সেনের রিপোর্ট, খবরিয়া 24। হিমালয়ান স্ট্যালিয়ন স্পোর্টস ফেস্টিভ্যালে রাজ্যের প্রথম স্থান অধিকার করলেন মালদার যুবক। দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করলেন মালদার যুবক। গুজরাটের সুরাটে আয়োজিত হিমালয়ান স্ট্যালিয়ন স্পোর্টস ফেস্টিভ্যালে দেশের 12টি রাজ্যের মধ্যে পঞ্চম স্থান এবং রাজ্যের প্রথম স্থান অধিকার করলেন নীলাঞ্জন দেব। ফাউন্ডার জিৎ সেলাল, যেখানে ড্রাগস এবং ডোপ টেস্টের মাধ্যমে গত 2রা ও 3রা জুলাই গুজরাতের সুরাট শহরে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতার পাশাপাশি দেশের বাইরের প্রতিযোগিতারও অংশ নেয়। সেখানে ওপেন বডি বিল্ডিং ক্যাটাগরিতে পঞ্চম পজিশন পায় ও রাজ্যে প্রথম স্থান অর্জন করে নীলাঞ্জন দেব। তার বাড়ি মালদার চাচন থানার থানাপাড়া এলাকায়। সে পেশায় একজন ফটোগ্রাফার। নীলাঞ্জন দেবের এমন সাফল্যে গর্বিত মালদার বিভিন্ন মহল। জানা গেছে মঙ্গলবার সুরাট থেকে মালদায় ফিরেছেন নীলাঞ্জন। বুধবার ইংরেজবাজার শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি তার প্রশিক্ষণ কেন্দ্রে নীলাঞ্জন যাওয়া মাত্রই তার বন্ধু বান্ধবেরা খুশিতে মেতে ওঠে। সবাই মিলে কেক কাটার মাধ্যমে আনন্দ উপভোগ করে। সাথে ছিল নীলাঞ্জন দেবের কোচ পিঙ্কু ভগত। উল্লেখ্য, চাচল থানাপাড়া এলাকার বাসিন্দা নীলাঞ্জন দেব কলেজ পাঠ শেষ করে এখন শুধুমাত্র শরীরচর্চায় নিজেকে যুক্ত করে রেখেছেন। তার পেশা ফটোগ্রাফি, এর পাশেও শরীরচর্চা চালিয়ে যাচ্ছে। শরীরকে ঠিক রাখতে সে দিনে 600 গ্রাম চিকেন, 300 গ্রাম মাছ, 20টা ডিম, শাকসবজি খেয়ে থাকে। আগামী দিনে তার একটাই লক্ষ্য, দেশের তথা জেলার নামকে উজ্জ্বল করা। এই বিষয়ে নীলাঞ্জন দেবের কোচ পিঙ্কু ভগত জানান, সাফল্য আমার আজকের না, অনেক ছেলেরাই আমাদেরকে এই সাফল্য দিয়েছে। তার ভিতরে নিরঞ্জন ওয়ার্ল্ড বিশেষ ওয়ার্ল্ডের ভিতরে ন্যাচারাল বডি বিল্ডিং জিসালাল এবারে শুরু করেছে। তার ভেতরে আমাদের পশ্চিমবাংলার অনেক ছেলে মেয়েরাই পার্টিসিপেট করার ভেতরে নিরঞ্জন ওয়ার্ল্ডে 5th এবং পশ্চিমবাংলার ভিতরে প্রথম স্থান অধিকাংশ করেছে। ন্যাচারাল বডি বিল্ডিং, যেখানে ড্রপ টেস্টিং হয়ে মানে কোনো রকমের কোনো মেডিসিনের ব্যাপার নেই। জিসালাল নিজে থেকে এই অর্গানাইজ করেছে এর ব্যাপারে। হ্যাঁ, ওকে আমি 7 দিনের সময় আছে ওনার জন্য, আর ওকে আমি 2 ঘন্টা করে ব্যায়াম করাই। আগামী দিনে লক্ষ্য বলতে এই বছরে আমি ওকে খেলাবো না, এই বছরে ওকে গেনিংয়ের ব্যাপার আছে। নেক্সট ইয়ার ফিতুর ক্লাসিক 3.2 3.0, আর এদিকে জিসালালের জয়পুরে নেক্সট কম্পিটিশন আছে গেল বছর, তখন ওখানেই নিয়ে যাবো। এই বিষয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করা নীলাঞ্জন দেব জানান, লাস্ট মান্থ মানে এই মান্থে লাস্ট মান্থ বলছি এই মান্থে জুলাইয়ের 2nd আর 3rd জুলাই সুরাটে খেলা ছিল, যেখানে HSF ওয়ার্ল্ডস বিগেস্ট ন্যাচারাল স্পোর্টস ফেস্টিভ্যাল। ফাউন্ডার জিৎ সেলাল আর টিম এই খেলাটা অর্গানাইজ করেছিল, যেখানে ন্যাচারাল বডি বিল্ডিং ক্যাটাগরিতে আমি 5th হয়েছি, যেখানে ড্রাগ টেস্ট আর ডোপ টেস্টও হয়েছিল। আর এখানে অনেকগুলো স্টেট আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করেছিল, অনেকগুলো স্টেট থেকে, প্লাস এখানে আদার্স কান্ট্রিও এসেছিলো, কান্ট্রি থেকেও পার্টিসিপেন্টস এসেছিলো। আর রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি ওপেন বডি বিল্ডিং ক্যাটাগরিতে। পশ্চিমবঙ্গে এই কম্পিটিশনে আমি প্রথম হয়েছি। আগামী দিনে এখন ট্রেনার পিঙ্কুদা যা বলবে সেইভাবে এগোবো। নেক্সট আবার যেখানে কম্পিটিশন হবে এরপর ন্যাচারাল, সেখানে খেলার ইচ্ছে আছে। নেক্সট আবার ফিটিউথ ক্লাসিক 3.0 নেক্সটে খেলার ইচ্ছে আছে নেক্সট ইয়ার। শরীরচর্চা তো আমি 2 ঘন্টা করতাম। খাওয়া দাওয়ার ডায়েট যেটা ছিল, যে এবার ডায়েটটা আমাদের কি হয় বেসিক্যালি, যে গেনিংয়ের ডায়েট এক ধরনের হয়, কাটিংয়ের ডায়েট এক ধরনের হয়। সেখানে চিকেন ছিল আমার প্রত্যেক দিন 600 গ্রাম, হ্যাঁ। তারপরে হচ্ছে মাছ ছিল, হ্যাঁ, ডিম, তারপরে সাপ্লিমেন্টের মধ্যে যেমন হোয়ে প্রোটিন থাকে, ফিশ অয়েল থাকে, মাল্টিভিটামিনস থাকে, এগুলো তো চলে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। রান্নাঘরে আগুন লাগার জো, ফের 50 টাকা বাড়লো গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষ। এমনকি এই দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন প্রান্তে প্রান্তে বেরিয়েছে বিক্ষোভ মিছিল, কিন্তু তাতেও সেরকম আশানুরূপ ফল পাওয়া যায়নি, বরং ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। বুধবার ভর্তুকিহীন 14.2 কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 50 টাকা বৃদ্ধি পেল। গত 7ই মে 50 টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র, তারপর 19শে মে আবারও দাম বাড়ানো হয়েছিল। এদিন বুধবারে আবারও 50 টাকা বৃদ্ধি পেল গ্যাসের দাম।
14.2 কেজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে 5 কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার পিছু 18 টাকা করে বাড়ানো হয়েছে। দিল্লিতে এখন রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে 1053 টাকা দরে। কলকাতায় ওই সিলিন্ডারের দাম পড়বে 1079 টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে কেন্দ্রের তরফে। 19 কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু 8.5 টাকা করে কমানো হয়েছে। তবে রান্নার গ্যাসে এরকম দাম বৃদ্ধির কারণে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। গত 2 মাসে 103 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এখন অনেকের মাটির উনুনেই রান্না করার জন্য ভরসা হয়ে দাঁড়িয়েছে। দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স। এজ ক্যারিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এজ ক্যারিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477610295 অথবা 9064109010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এজ ক্যারিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।